নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের অমিতাভ বসু সম্পাদিত জাতকের গল্প বইটি থেকে যক্ষ যক্ষিণীদের মায়া গল্পটি পাঠ করে শোনাব। জাতকের নাম তৈলপাত্র জাতক। প্রাচীনকালে বারাণসী ধামে ব্রহ্মদত্ত নামে এক রাজা রাজত্ব করতেন। সেই সময় বোধিসত্ত্ব রাজার ছেলে হয়ে জন্মগ্রহণ করেছিলেন। রাজা ব্রহ্মদত্তের ছিল ১০০টি ছেলে। বোধিসত্ত্ব ছিলেন সবার ছোট। সবার স্নেহে আদরে বড় হয়ে উঠে তিনি বিদ্বান ও বিচক্ষণ হলেন। সেই সময় প্রত্যেক বুদ্ধগণ মাঝে মাঝে আহারের জন্য রাজবাড়িতে আসতেন। বোধিসত্ত্ব তাদের সেবার কাজ করতেন। ১০০ ভাইয়ের ছোট বোধিসত্ত্ব, কাজেই রাজা হওয়ার সম্ভাবনা ছিল না তার। কিন্তু তিনি স্বপ্ন দেখতেন রাজা হওয়ার। রাজপুত্র হয়ে জন্মেছেন, অথচ রাজা হতে পারবেন না, এমন ব্যাপার তিনি মন থেকে মেনে নিতে পারছিলেন না। এই অবস্থায় একদিন ভাবলেন, প্রত্যেক বুদ্ধদের কাছে জিজ্ঞেস করে জানবেন রাজা হওয়া তার ভাগ্যে আছে কিনা। এইরূপ চিন্তাভাবনা করে যখন একদিন প্রত্যেক বুদ্ধরা রাজবাড়িতে এলেন, তিনি তাদের যথাযোগ্য পরিচর্যা করার পর কথাটা পারলেন। তিনি একজন বৃদ্ধ প্রত্যেক বুদ্ধকে জিজ্ঞেস করলেন, আপনি দয়া করে বলুন, আমি ভবিষ্যতে রাজা হতে পারবো কিনা। প্রত্যেক বুদ্ধ বললেন, কুমার, তুমি এ রাজ্যে রাজত্ব লাভ করতে পারবে না। তবে এখান থেকে ২০০০ যোজন দূরে গান্ধার দেশে তক্ষশিলা নামে এক নগর আছে। তুমি যদি ৭ দিনের মধ্যে সেখানে যেতে পারো, তাহলে সেখানকার রাজা হতে পারবে। বোধিসত্ত্ব বললেন, ২০০০ যোজন এমন কি আর দূর, আমি আজই তাহলে তক্ষশিলায় যাত্রা করব। প্রত্যেক বুদ্ধগণ বোধিসত্ত্বের কথা শুনে বললেন, কুমার, তুমি যদি তক্ষশিলা যাবেই স্থির করে থাকো, তবে একটি বিষয়ে সর্বদা সতর্ক থাকবে। তক্ষশিলা যাবার পথে তোমাকে একটি বড় বন পার হতে হবে। সেই বন বড় ভয়ঙ্কর, কিন্তু কেবল ওই পথেই তাড়াতাড়ি যাওয়া যায়। অন্য পথে গেলে তোমার তক্ষশিলা পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। বোধিসত্ত্ব বললেন, আমি তাহলে সেই বন পথেই যাব। কিন্তু বন ভয়ঙ্কর বলছেন কেন? প্রত্যেক বুদ্ধগণ বললেন, সেই বনে থাকে মায়াবী যক্ষরা। তারা মায়া বলে বনপথের পাশে গ্রাম ও পান্থশালা তৈরি করে রাখে। যক্ষিণীরা নানা অলঙ্কারে ও বেশভূষায় সেজে সেখানে থাকে। পথিকদের দেখলেই তারা পরম সমাদরে ছলকলায় ভুলিয়ে গ্রামে বা পান্থশালায় নিয়ে যায়। পথিকরা বুঝতে পারে না, তাদের মিষ্ট কথায় ভুলে যায়। যক্ষিণীরা যে লোক যে রূপ ভালোবাসে তাকে সেই রূপ দিয়ে ভোলায়। যে গান বাজনা ভালোবাসে তাকে ভোলাবার জন্য গান বাজনার ব্যবস্থা করে রাখে। যারা বিলাসদ্রব্য ভালোবাসে তাদের সে সব দিয়ে ভোলায়। সুগন্ধ যারা ভালোবাসে দিব্য গন্ধ দিয়ে তাদের মন হরণ করে। যারা খেতে ভালোবাসে ও আরামপ্রিয় তাদের নানান সুখাদ্য ও সুকোমল বিছানা দিয়ে মন ভোলায়। তাদের এই ছলনায় হতভাগ্য পথিকেরা সহজেই যক্ষিণীদের ফাঁদে পা বাড়ায়। আর কখনো বা যক্ষিণীদের মায়ায় তৈরি গ্রামে পান্থশালায় আশ্রয় নেয়। তখন যক্ষিণীরা পথিকদের মেরে খেয়ে নেয়। বোধিসত্ত্ব পথের বিপদের কথা শুনে চমৎকৃত হলেন। তিনি বললেন, আপনারা আমাকে আশীর্বাদ করুন, যাতে আমি নিরাপদে তক্ষশিলায় পৌঁছতে পারি। প্রত্যেক বুদ্ধগণ বললেন, বৎস, তুমি যদি যক্ষিণীদের ছলাকলায় না ভোলো, যদি মন শক্ত করে নিজেকে নিজের বশে রাখতে পারো, তাহলে যক্ষিণীরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি তক্ষশিলায় নির্বিঘ্নে পৌঁছে ৭ম দিনেই রাজ্য লাভ করবে। এই বলে তাঁরা তাকে খানিকটা মন্ত্রপুত বালি ও ২ গাছি সুতো দিলেন। বললেন, এগুলো সঙ্গে রেখো, তোমাকে বিপদ থেকে রক্ষা করবে। বোধিসত্ত্ব শ্রদ্ধার সঙ্গে সেগুলো হাত পেতে নিলেন। তক্ষশিলা যাত্রা করার আগে বোধিসত্ত্ব পিতামাতার কাছ থেকে বিদায় নিলেন। বন্ধুদেরও তার যাত্রার কথা জানালেন। বললেন, ভাই, আমি রাজ্য লাভ করার জন্য তক্ষশিলায় যাচ্ছি, তোমরা সকলে ভালো থেকো। তার বন্ধুদের মধ্যে ৫ জন সঙ্গে যেতে চাইলে বোধিসত্ত্ব তাদের বললেন,
তোমরা আমার সঙ্গে যেতে পারবে না ভাই, পথ বড় বিপদ সংকুল। তারা বলল, তুমি যেতে পারলে আমরাও যেতে পারবো, আমরা তোমার সঙ্গেই থাকব। বোধিসত্ত্ব বললেন, প্রত্যেক বুদ্ধদের কাছ থেকে আমি জেনেছি তক্ষশিলার পথে এক ভয়ঙ্কর বন পড়বে। সে বনে মায়াবী যক্ষ আর যক্ষিণীরা থাকে। তারা নানা ছলাকলায় পথিকদের ভুলিয়ে হত্যা করে রক্ত খেয়ে নেয়। তাদের মায়া কাটিয়ে ও পথে যাওয়া খুব শক্ত। তাই আমার সঙ্গে কাউকে নিয়ে বিপন্ন করতে চাই না, তোমরা এখানেই থাকো। বন্ধুরা বলল, তুমি যাই বলো না কেন, আমরা তোমার সঙ্গে তক্ষশিলায় যাব। তুমি নিশ্চিন্ত থাকো, যক্ষিণীদের মায়া আমাদের কিছুতেই ভোলাতে পারবে না। বোধিসত্ত্ব অগত্যা বললেন, বেশ, তাহলে চলো, কিন্তু মনে রেখো সকলেই জীবন হাতে করে যাচ্ছ, একটু ভুলচুক হলেই আর রক্ষে নেই। 5 বন্ধুকে নিয়ে বোধিসত্ত্ব তক্ষশিলার উদ্দেশ্যে যাত্রা করলেন। চলতে চলতে তারা সেই বনে এসে পৌঁছলেন। বনের ভেতরের পথ ধরে ক্রমে এগোতে লাগলেন। এদিকে যক্ষিণীরা পথের পাশে পাশে মায়া বলে গ্রাম আর প্রান্তশালা তৈরি করে রেখেছিল, আর নিজেরা মানুষের ছদ্মবেশ ধরে গ্রামের মানুষের মতো এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিল। বোধিসত্ত্বের বন্ধুদের মধ্যে একজন যক্ষিণীদের রূপ দেখে মুগ্ধ হয়ে গেল। সে তাদের দেখবার জন্য বারবার পিছিয়ে পড়তে লাগলো। বোধিসত্ত্ব তাকে বললেন, কি হে, তুমি পিছিয়ে পড়ছো কেন? বন্ধুটি বলল, কুমার, হেঁটে হেঁটে আর পারছি না, পা বড্ড টনটন করছে। তোমরা এগো, আমি সামনের পান্থশালায় খানিক বসে বিশ্রাম করে নিই। বোধিসত্ত্ব বললেন, সর্বনাশ, ওসব যে যক্ষিণীদের মায়া, আসল পান্থশালা ওটা নয় ভাই, তুমি এগিয়ে এসো। বন্ধুটি বিরক্ত হয়ে বলল, অত ভেবো না তো, আমি কি কোনটা মায়া কোনটা আসল চিনতে পারি না ভেবেছ? একটু বিশ্রাম না করলে আর চলতে পারবো না ভাই, তোমরা এগো, আমি ঠিক তোমাদের ধরে ফেলবো। বোধিসত্ত্ব আর কি করেন, অন্য 4 জনকে সঙ্গে নিয়ে এগিয়ে চললেন। রূপের মোহে ভুলে এদিকে এই বন্ধুটি যেই পান্থশালায় ঢুকে বিশ্রাম করতে বসেছে, অমনি যক্ষিণীরা তাকে মেরে তার রক্ত টেনে খেয়ে নিল। বোধিসত্ত্ব যেতে যেতে দেখলেন এক জায়গায় একটি সাজানো গোছানো পান্থশালায় গান বাজনা হচ্ছে। তার সঙ্গীদের মধ্যে একজন গান খুব ভালোবাসত। সেই গান শুনে সে সঙ্গীদের কাছ থেকে পিছিয়ে পড়ল। বোধিসত্ত্ব ডেকেও তাকে সঙ্গে নিতে পারলেন না। সে বেচারাও যক্ষিণীদের কবলে পড়ে প্রাণ হারালো। আরো খানিকটা এগিয়ে দেখা গেল একটা ছোট গ্রামের মুখে সুন্দর গন্ধদ্রব্যের দোকান। নানা রকম সুগন্ধি দ্রব্য সেখানে থরে থরে সাজানো। কয়েকটি সুন্দরী তরুণী বসেছে বিক্রি করতে। পথিকদের দেখে তারা সুরেলা কণ্ঠে ভালো ভালো কথা বলে ডাকতে লাগলো। বোধিসত্ত্বের এক বন্ধু এসব দেখে পিছিয়ে পড়ল। বলল, তোমরা এগো, এক পলক দেখে আসি, ভালো সুগন্ধি কিছু যদি পাওয়া যায়। বোধিসত্ত্বের কোনো কথা সে শুনল না। যক্ষিণীরা তাকেও মেরে তার রক্ত খেয়ে ফেলল। 5 জন সঙ্গীর 3 জন এভাবে মারা গেল, বাকি রইল 2 জন। তাদের নিয়ে বোধিসত্ত্ব এগিয়ে চললেন। চলতে চলতে পথের পাশে একটা খাবারের দোকান পড়ল। ভালো ভালো খাবার সেখানে সাজানো। বোধিসত্ত্ব সেদিকে তাকিয়েও দেখলেন না। কিন্তু তার চতুর্থ বন্ধুটি ছিল ভোজন বিলাসী। সুখাদ্যের লোভ সে সামলাতে পারল না। কাউকে কিছু না বলে সে গিয়ে দোকানে ঢুকে পড়ল, আর বেরোলো না। এবারে মাত্র একজন সঙ্গী অবশিষ্ট রইল। বোধিসত্ত্ব তাকে বললেন, ভাই, তুমি যেন আবার ওদের মতো ভুল করে বসো না, সাবধানে চলো। বন্ধুটি বলল, না ভাই, আমাকে ভোলানো অত সহজ নয়। এই পঞ্চম বন্ধুটি ছিল খুবই আরামপ্রিয়। কিছু দূর গিয়েই সে দেখতে পেল একটা পান্থশালার সামনে বারান্দায় তাকিয়া দিয়ে সুন্দর করে বিছানা সাজানো। ধবধবে সুকোমল বিছানায় দেখে সে ভুলে গেল যে যক্ষিণীদেরই এই সব কারসাজি। বিছানায় আরাম করতে গিয়ে সেও যক্ষিণীদের হাতে মারা পড়ল। বোধিসত্ত্ব এবারে একা হয়ে গেলেন। চেষ্টা করেও সঙ্গীদের মৃত্যু তিনি ঠেকাতে পারলেন না।
বিষণ্ণ মনে তিনি এগিয়ে চললেন, আর যক্ষিণীরাও নানাভাবে তাকে প্রলোভন দেখিয়ে ভোলাবার চেষ্টা করতে লাগলো, কিন্তু তাকে কিছুতেই বশে আনতে পারল না। শেষে তারা হাল ছেড়ে দিয়ে চলে গেল। বোধিসত্ত্ব কোনো দিকে না তাকিয়ে বনপথ ধরে সোজা এগিয়ে চললেন। যক্ষিণীদের মধ্যে একজন যক্ষিণী কিন্তু সহজে হাল ছাড়ল না। সে মায়া বলে সুন্দরী বউ সেজে বোধিসত্ত্বের পেছন পেছন চলল। সে মনে মনে বলল, তুমি যতই শক্ত হয়ে থাকবার চেষ্টা করো না কেন, তোমাকে আজ যে করেই হোক আমি খাবো। বনপথের এক জায়গায় বনবাসীরা কাঠ কুড়োচ্ছিল। তারা দেখতে পেল একটি পুরুষ মানুষ হনহন করে এগিয়ে চলেছে, আর পেছনে তার স্ত্রী তার সঙ্গে হেঁটে পারছে না। তারা যক্ষিণীকে জিজ্ঞেস করল, ওই পুরুষ মানুষটি তোমার কে হয় গা? যক্ষিণী বলল, উনি আমার স্বামী। বনবাসীরা তখন গলা ছেড়ে বোধিসত্ত্বকে ডেকে বলল, ও মশাই, শুনছেন? একটু ধীরে হাঁটুন না, আপনার স্ত্রী যে হাঁটতে পারছেন না। আপনি অমন করে ছুটে চলেছেন কেন মশাই? বোধিসত্ত্ব বললেন, আপনারা যাকে আমার স্ত্রী ভাবছেন, আসলে সে একটা যক্ষিণী। মানবীর বেশ ধরে আমার পিছু নিয়েছে। আমার 5 জন সঙ্গীকে ভুলিয়ে নিয়ে গিয়ে যক্ষিণীরা খেয়ে ফেলেছে। শুনে যক্ষিণী কাঁদো কাঁদো গলায় বলল, উনি রেগে গেলে ও রকমই বলেন। যত বলছি আমি হাঁটতে পারছি না, ততই উনি রেগে যাচ্ছেন আর কেবল ছুটছেন। বোধিসত্ত্ব কোনো দিকে কান দিলেন না। তিনি নিজের মনে চলতে লাগলেন। খানিক দূরে সেই যক্ষিণী এবার ভোল পাল্টালো। মায়া বলে তার কোলে একটা শিশু চলে এলো। শিশুটিকে নিয়ে সে আগের মতোই বোধিসত্ত্বের পেছন পেছন হেঁটে চলল। কয়েকজন পথিক সেই পথে আসছিল। বোধিসত্ত্বকে দেখে তারা বলল, মশাই, এই শিশুটিকে আপনি কোলে করুন না, আপনার স্ত্রী তো অনেক পিছিয়ে পড়েছেন। বোধিসত্ত্ব বললেন, মশাই, স্ত্রী হলে কি ওভাবে পেছনে ফেলে ছুটতাম? ও যক্ষিণী, আমাকে খাবে বলে পেছন নিয়েছে। বনের পথ শেষ হয়ে এসেছিল। বোধিসত্ত্ব নগরের কোলাহল শুনতে পেলেন। মনে মনে ভাবলেন, যাক বাবা, নগরে আর যক্ষিণীরা আমার পিছু নেবে না, স্বস্তিতে থাকতে পারবো। ততক্ষণে যক্ষিণীও মায়া বলে কোলের সন্তানটি অদৃশ্য করে দিয়ে বোধিসত্ত্বের পেছন পেছন তক্ষশিলায় এলো। তক্ষশিলায় ঢুকবার দরজার কাছেই একটা পান্থশালায় বোধিসত্ত্ব আশ্রয় নিলেন। যক্ষিণী পরমা সুন্দরী মেয়ের রূপ নিয়ে পান্থশালার দরজার বাইরে দাঁড়িয়ে রইল। এমনভাবে দাঁড়িয়ে রইল যেন তাকে দাঁড় করিয়ে তার সঙ্গের লোক পান্থশালায় গেছে। সেই সময় তক্ষশিলার রাজা হাতিতে চড়ে উদ্যানের দিকে যাচ্ছিলেন। তিনি যক্ষিণীর রূপ দেখে মুগ্ধ হয়ে গেলেন। তখনই একজন অনুচরকে পাঠালেন তার পরিচয় জানার জন্য। অনুচরটি যক্ষিণীর কাছে এসে জিজ্ঞেস করল, ভদ্রে, আপনি কি কারুর জন্য এখানে প্রতীক্ষা করছেন? আপনার সঙ্গে লোকজন কোথায়? যক্ষিণী বলল, আমার স্বামী পান্থশালার ভেতরে আছেন। রাজার অনুচরটি ভেতরে গিয়ে বোধিসত্ত্বের কাছে সুন্দরী মেয়েটির পরিচয় জানতে চাইলে তিনি বললেন, ও এক যক্ষিণী, আমার 5 জন সঙ্গীকে খেয়ে ফেলেছে। এখন আমার পেছনে লেগে আছে আমাকে খাবার জন্যে। অনুচরটি কি বুঝলো কে জানে, সে রাজার কাছে গিয়ে দুজনের কথাই শোনালো। রাজা বললেন, ওসব ভেবে আর কাজ নেই, পথের ধন রাজারই প্রাপ্য। এই বলে তিনি যক্ষিণীকে আনিয়ে হাতির পিঠে তুলে নিলেন। তক্ষশিলার রাজা যক্ষিণী রূপে এমনই মুগ্ধ হয়ে গিয়েছিলেন যে তাকে প্রাসাদে নিজের কক্ষে নিয়ে তুললেন। বললেন, সুন্দরী, তুমি যেই হও, তুমি হবে এ রাজ্যের পাটরানী। আজ বিশ্রাম করো, কাল শুভ লগ্নে আমাদের বিয়ে হবে। যক্ষিণী কোনো কথা না বলে কাঁদতে লাগলো। রাজা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, সুন্দরী, তুমি কাঁদছো কেন? তোমার কি দুঃখ, আমাকে খুলে বলো। যক্ষিণী বলল, মহারাজ, প্রাসাদে আমার অনেক সতীন রয়েছেন। আপনি আমাকে পাটরানী করলে তারা তা মেনে নেবেন কেন? নানাভাবে আমাকে অপমান করবার চেষ্টা করবেন। কেউই আমার শাসন মানবে না। রাজা বললেন, অন্তঃপুরে সকলে যাতে তোমার শাসন মেনে চলে সেই ব্যবস্থা করে দেব।
কাল থেকে অন্তঃপুরের ওপর সম্পূর্ণ কর্তৃত্ব থাকবে তোমার। রাজার কথা শুনে যক্ষিণী খুশি হয়ে বলল, মহারাজ, আজ রাতটা আপনি এই ঘরেই থাকুন, কিছু গল্প করব। রাজা যক্ষিণীর কপটতা বুঝবেন কি করে? তিনি অনেক রাত পর্যন্ত যক্ষিণীর সঙ্গে নানান গল্প করে কাটালেন। তারপর একসময় ঘুমিয়ে পড়লেন। যক্ষিণী এই সুযোগের অপেক্ষাতেই ছিল। সে রাজবাড়ি থেকে বেরিয়ে শূন্যপথে যক্ষনগরে চলে গেল। তারপর সেখানকার সমস্ত যক্ষ ও যক্ষিণীদের নিয়ে রাজবাড়িতে ফিরে এলো। রাজা তখনও ঘুমে অচেতন। যক্ষিণী এসে তাকে মেরে হাড় বাদ দিয়ে দেহের সব কিছু খেয়ে নিল। অন্যান্য যক্ষ ও যক্ষিণীরাও রাজবাড়ির যত লোক সকলকে খেয়ে শেষ করল। পোষা পশু পাখিগুলোকেও তারা বাদ দিল না। সমস্ত রাজবাড়িতে হাড়ের স্তূপ ফেলে রেখে ভোর হবার আগেই যক্ষ ও যক্ষিণীরা চলে গেল। পরদিন সমস্ত নগরে হৈ হৈ কাণ্ড। অনেক বেলা পর্যন্ত রাজবাড়ির কোনো দরজাই খুলছে না। নগরবাসীরাও কেউই কিছু বুঝতে পারল না। কিন্তু একটা কিছু যে রাজবাড়িতে ঘটেছে তা তারা অনুমান করতে পারল। শেষ পর্যন্ত একদল নগরবাসী রাজবাড়ির দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকল। ঢুকেই দেখে হাড়ের স্তূপ। তারা সমস্ত রাজবাড়ি তন্ন তন্ন করে খুঁজে একটা জীবন্ত প্রাণীকেও দেখতে পেল না। কয়েকজন নগরবাসী তখন বলল, আমাদের রাজা পান্থশালার সামনে দাঁড়িয়ে থাকা একটি রূপবতী মেয়েকে হাতিতে চড়িয়ে রাজবাড়িতে নিয়ে এসেছিলেন। পান্থশালায় এক বিদেশি আমাদের বলেছিল মেয়েটি ছিল আসলে এক যক্ষিণী। সে তার 5 জন সঙ্গীকে খেয়ে ফেলেছিল। তাকেও খাবার জন্য পেছনে ধাওয়া করে এসে পান্থশালার সামনে সুন্দরী মেয়ের রূপ ধরে দাঁড়িয়েছিল। রাজা চিনতে না পেরে তাকেই প্রাসাদে নিয়ে এসেছিলেন। তখন একজন নগরবাসী বলল, তাহলে সেই যক্ষিণী গভীর রাতে রাজপ্রাসাদের সকলকে খেয়ে ফেলেছে। অন্য নগরবাসীরা বলে উঠল, একা যক্ষিণী কখনো এতগুলো মানুষকে খেতে পারে না। নিশ্চয়ই সে আরো যক্ষ যক্ষিণীদের রাজবাড়িতে ডেকে নিয়ে এসেছিল। তারা সবাইকে খেয়ে চলে গিয়েছে। নগরবাসীরা তখন সকলে মিলে আলোচনা করে নগরে ঢোকার মুখে যে পান্থশালায় বোধিসত্ত্ব ছিলেন সেখানে এসে উপস্থিত হন। বোধিসত্ত্ব সেই সময় পান্থশালাতেই ছিলেন। তিনি প্রত্যেক বুদ্ধদের দেওয়া মন্ত্রপুত বালি মাথায় দিয়ে আর সুতো কপালে জড়িয়ে সেখানে বসেছিলেন। রাজবাড়ির দুর্ঘটনার কথা তিনি শুনতে পেয়েছিলেন আর ভাবছিলেন, তক্ষশিলা তো এবারে রাজশূন্য হলো, এখন তাহলে কি হবে? এমন সময় নগরবাসীরা তাকে গিয়ে বলল, দেব, কাল আমাদের রাজা যে মেয়েটিকে এখান থেকে নিয়ে গিয়েছিলেন আপনি বলেছিলেন সে এক যক্ষিণী, তা কি সত্য? বোধিসত্ত্ব তখন বনপথের সব ঘটনা নগরবাসীদের খুলে বললেন। তারা তার চরিত্রবল ও সততার ঘটনা শুনে মুগ্ধ হল। রাজ্য রাজাশূন্য। এই অবস্থায় তো রাজ্য চলতে পারে না। নগরের বিশিষ্ট নাগরিক ও রাজার পাত্রমিত্র সকলে মিলে ঠিক করল, এই অবস্থায় একজন উপযুক্ত মানুষকে খুঁজে নিয়ে রাজা করা হবে। নগরবাসীরা সকলেই জানালো বিদেশি যুবকটি রাজা হবার উপযুক্ত পাত্র। রাজার সততা, সাহস ও দৃঢ় মনোবল না থাকলে তিনি রাজ্য পরিচালনা করতে পারেন না। এই বিদেশির সব কটি গুণই আছে, তাকেই তক্ষশিলার রাজা করা হোক। এই বিষয়ে তখন সকলেই একমত হলো। তখনই রাজবাড়ি ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো। তোরণ ও পত্রপুষ্পে চতুর্দিক সাজানো হলো। অভিষেকের সব ব্যবস্থা করে সকলে মিলে বোধিসত্ত্বকে এসে বলল, দেব, আপনি এ রাজ্যে রাজপদ গ্রহণ করুন। আপনি রাজা হলে আমাদের মঙ্গল হবে। বোধিসত্ত্ব তক্ষশিলার রাজা হলেন। এইভাবে প্রত্যেক বুদ্ধদের ভবিষ্যৎবাণী সফল হল। বারাণসীর ছোট রাজকুমার হলেন তক্ষশিলার রাজা। জেদবনে ভক্তদের সমাবেশে ধর্মকথা বলার সময় বুদ্ধদেব এই কাহিনী বলেছিলেন। পরে তিনি আরও বলেছিলেন, জীবন হলো তেল ভরা পাত্রের তেলের মতো। তেল ভরা পাত্র নিয়ে চলতে হলে যেমন খুব সতর্ক হয়ে চলতে হয়,
নইলে তেল চলকে পড়ে যায়, তেমনি জীবনও বিফল ও অসার হয়ে নষ্ট হয় যদি প্রতি পদক্ষেপে সতর্ক হয়ে না চলা যায়। সতর্ক সবল মনের মানুষ সব রকম বিপদ বাধা এড়িয়ে চলতে পারে। এরপর বুদ্ধদেব বলেছিলেন, তখনকার বুদ্ধের শিষ্যগণই ছিলেন তক্ষশিলার অমাত্য ও নগরবাসী, আর আমি লাভ করেছিলাম তক্ষশিলার রাজপদ। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।